Bismillahirrahmanirrahim, dear viewers, fellow teachers, and also my sweet and cute beloved learners. I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you with a new lesson on identification of noun, noun phrase, and noun clause from a given large sentence. Dear learners, I would like to congratulate you and also welcome you for being with me always, from the very beginning, and who didn't subscribe, like and comment yet now. Please like, comment, share and subscribe my MK English teaching class. Now I'm going to start my today's class. Dear learners, আমরা যদি নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ একটা সেন্টেন্স থেকে বের করতে চাই, তাহলে বা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদেরকে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ সম্পর্কে জানতে হবে। তো নাউন কি আমরা জানি যে আমরা দু চোখ দিয়ে চারদিকে উপরে নিচে যা দেখি তার সবই নাউন, এক কথায় যা দেখা যায়। দেখার বাদেও নাউন রয়েছে, যেমন অনেস্টি রয়েছে, পোভার্টি রয়েছে, কাইন্ডনেস রয়েছে, তাই না, পোলাইটনেস রয়েছে, এরকম এগুলো রয়েছে। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো রয়েছে যেগুলো আমরা জানি। তো আমরা একটা সেন্টেন্সের নাউনের যে পজিশন থাকে সেই পজিশন অনুযায়ী নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ বের করব সেন্টেন্স থেকে। তো আমরা আগে দেখে নিই যে পজিশন অফ নাউনগুলো কী কী। দেখো আমরা এখানে একটু লিখে নিই পজিশন অফ নাউন। পজিশন অফ নাউন, তো পজিশন অফ নাউন কীভাবে বসে? এক হচ্ছে সাবজেক্ট আকারে বসে, এটা নাউন, অথবা প্রোনাউন। তো নাউন বা প্রোনাউন একই, যেহেতু আমরা নাউন হিসেবেই ধরে নিচ্ছি। প্রোনাউন আমাদের এখানে নেই, ক্লজের মধ্যে এই জায়গায় আসবে না। জায়গায় প্রোনাউন ক্লজ বলে কোনো ক্লজ নেই, সেই জন্য আমরা প্রোনাউনটাকে অফ রাখছি। ওকে, এরপরে আসে সেটা হচ্ছে অবজেক্ট আকারে বসে। এরপরে যেটা আসে কমপ্লিমেন্ট আকারে বসে। এরপরে অবজেক্ট অফ প্রিপজিশন এটার জন্য বসে। আর সর্বশেষ যেটা, সেটাকে আমরা বলি অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। নাউন ইন, আমি এই জায়গায় লিখি তাহলে নাউন ইন অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ। এই হচ্ছে পাঁচটা ধরন। এই সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপজিশনের অবজেক্ট আকারে বসে এবং নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আকারে সেন্টেন্সের ব্যবহৃত হয়। অর্থাৎ এই পাঁচটা জায়গায় আমাদেরকে খুঁজতে হবে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ। তো নাউন is a single word, noun phrase is a group of words where there is no subject and finite verb, and noun clause is also a group of words, but there are a subject and a finite verb. Hope you understand. Now I've written some sentences on the board here. Follow. I hope you are watching the sentences written on the board. আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো, অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আকারে কিভাবে সেন্টেন্সে নাউন বসে। এবং দেখি আমরা এই সেন্টেন্সে এই ইজটা হচ্ছে ভার্ব, তাই না? তো ইজ যেহেতু ভার্ব, এখন ভার্বের আগে যেটা বসে সাধারণত, এই ফাইনাইট ভার্বের আগে যেটা বসে সেটাই হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানেই নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম এটা নাউন। প্রথম দেখলাম এটা নাউন। এখন এটা নাউন ফ্রেজ নয় কেন? কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড। রাসেল ইজ নন টু অল। রাসেল সবাই পরিচিত, সবার কাছেই পরিচিত, সবাই রাসেলকে চিনে। তাহলে রাসেল ইজ আ সিঙ্গেল ওয়ার্ড, সো ইটস আ নাউন। অ্যান্ড অফকোর্স
Russell is used as a subject in this sentence, and being a subject, it is a noun. I hope you have understood. The second sentence here written on the board, follow me, follow them. Russell's brother is known to all. খেয়াল করি আমরা, এখানে ছিল রাসেল কে সবাই চিনে, আর এখানে রাসেলস ব্রাদার ইজ নোন টু অল। অর্থাৎ এখানে যেটা আসছে সেটা হচ্ছে রাসেলস ব্রাদার। তো রাসেলস ব্রাদার এ গ্রুপ অফ ওয়ার্ডস, অবশ্যই একটা ওয়ার্ড নাই, সিঙ্গেল ওয়ার্ড নাই, এখানে একাধিক ওয়ার্ড রয়েছে। এবং দেখি আমরা এখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব আছে কিনা, এখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই। সুতরাং এটা একটা নাউন ফ্রেজ, এবং এটা যেহেতু সাবজেক্ট আকারে বসছে সেই কারণে, এবং এটা ভার্বের পূর্বে বসেছে, এই জন্য এটা কি নাউন ফ্রেজ। এবারে আমরা দেখি যে দ্যাট রাসেল ইজ অনেস্ট, রাসেল ইজ অনেস্ট, রাসেল যে সৎ, ইজ নন টু অল, সেটা সবার জানা। তাহলে সবার জানা কি রাসেল ইজ অনেস্ট, তাহলে রাসেল সৎ। তাহলে এখানে আমরা দেখে নিই যে এটা কেন ক্লজ হবে। আমরা প্রথমে দেখি, যেহেতু এই ভার্বকে আমরা বলছি যে ভার্বকে হু এবং হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে, এবং সেই উত্তরটা যদি অবশ্যই ভার্বের লেফট সাইডে থাকে, ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হু or what and the obtained answer is in the left side of the verb, it is called subject, and it being a subject, it will be a noun. If in noun there are two or more words, and of course with a subject and a finite verb, it is called clause. তো যেহেতু এটা নাউন, এটা কাকে নির্দেশ করছে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টকে নির্দেশ করার কারণে এটা হচ্ছে নাউন, প্রথম শর্ত। তাহলে এটা নাউন হয়ে গেল। এবার আমরা দেখছি যদি দেখি যে এইটা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, দেখো অনেকগুলো শব্দ রয়েছে, আশা করি বুঝতে পারছো, এখানে অনেকগুলো শব্দ রয়েছে, দ্যাট, রাসেল, ইজ, অনেস্ট, অনেকগুলো শব্দ। এবং এখানে এই রাসেল একটা সাবজেক্ট আকারে বসেছে, এবং ইজটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে বসছে, তাহলে এটা নাউন ক্লজ। এখন এইতে তিনটা সেন্টেন্স থেকে আমরা কি বুঝলাম? এখানে সাবজেক্ট আকারে রাসেল বসছিল, সিঙ্গেল ওয়ার্ড, সে কারণে নাউন। এখানে রাসেলস ব্রাদার সাবজেক্ট হিসেবে বসছিল, এবং গ্রুপ অফ ওয়ার্ড ছিল, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকার কারণে এইটুকুর মধ্যে এটা নাউন ফ্রেজ। এখন আমরা পেলাম দ্যাট রাসেল ইজ অনেস্ট, এই জায়গার রাসেল সাবজেক্ট, ইজ অনেস্ট, ইজ ভার্ব, তাহলে এটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়, সাবজেক্টের স্থানে বসার কারণে এটার নাম হয়ে গেল নাউন ক্লজ। আশা করি বুঝতে পারছো তোমরা। এবারে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অবজেক্ট আকারে। আই এম গোয়িং টু ডেসক্রাইব অন অ্যান অবজেক্ট। এখন অবজেক্ট জায়গাও কিন্তু নাউন বসে, সুতরাং সেটা ওই তিনটা জিনিসই হবে। তো বন্ধুরা, আমি এটা রেস্ট করলাম। এবারে আমরা অবজেক্ট আকারে যেটা দেখব সেটা দেখি। দেখো এখানে আমি লিখেছি আই নো রাতুল, তাহলে নোটা এখানে ভার্ব। এখন আমি এই সাবজেক্ট চিনবো কি? সাবজেক্ট চিনবো আমি আগে বলছিলাম যে হু এবং হোয়াট দ্বারা প্রশ্ন করে। এবার অবজেক্ট চিনবো কিভাবে? অবজেক্ট চিনবো হচ্ছে হোম এবং হোয়াট, এবং হোম এবং হোয়াট দ্বারা ভার্বকে প্রশ্ন করব। শুধু তাই না, এবং উত্তরটা অবশ্যই ভার্বের ডান পাশে থাকতে হবে। তাহলে হোম আই নো, আমি কাকে চিনি? আমি রাতুলকে চিনি। তাহলে রাতুলকে চিনি, সেই জন্য এটা নাউন, অবজেক্ট আকারে বসছে, আর এটা সিঙ্গেল ওয়ার্ড হওয়ার কারণে নাউন। আমরা বলছি যে ভার্ব, ফাইনাইট ভার্বকে হুম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করেছি, হুম দিয়ে প্রশ্ন করেছি। আমি চিনি, কাকে চিনি? রাতুলকে। তাই রাতুলটা কোথায় আছে? ভার্বের ডান পাশে। আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই? এটা অবজেক্ট, আর অবজেক্ট অলওয়েজ নাউন, সিঙ্গেল ওয়ার্ড হওয়ার কারণে নাউনই রয়েছে। এবারে আমরা দেখি আই নো রাতুলস ব্রাদার।
আমি রাতুলের ভাইকে চিনি। এখন আমরা একে ওই একইভাবে প্রশ্ন করব, হুম, উত্তরটা আসবে কি? উত্তরটা আসবে রাতুলস ফ্রেন্ড। এখানেও কিন্তু আমরা হুম দ্বারা প্রশ্ন করেছিলাম। তাহলে হুম দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটা অবজেক্ট। আর অবজেক্ট হওয়ার কারণে এটা নাউন। আর নাউন হওয়ার কারণে এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই। সেই কারণে এটা নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখি নাউন, এই ভার্বকে আমরা প্রশ্ন করব এখন কি দ্বারা? হুম দ্বারা। আই নো, আমি জানি। তো এখানে আমরা যেটা করব সেটা তো হোয়াট দ্বারা প্রশ্ন করব। আমরা কি জানি? দ্যাট রাতুল ইজ পাংচুয়াল। রাতুল যে সময়ানুবর্তী, সময় অনুযায়ী চলে, সেই বিষয়টা আমরা জানি। তাহলে আমাদের জানা বিষয়টা এইটা। তাহলে এটা কি? অবজেক্ট। আর অবজেক্ট যেটা বসে সেটা কি? নাউন। অবজেক্ট অলওয়েজ নাউন যদি হয়। এবার আমরা দেখি এখানে রাতুল সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব। সুতরাং সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, অবজেক্টের মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, সুতরাং এটা নাউন ক্লজ। তাহলে আমরা এখানেও বসলাম যে আমরা যদি কোনো অবজেক্টের মধ্যে সিঙ্গেল ওয়ার্ড দেখতে পাই তাহলে সেটা হবে নাউন। অবজেক্টের মধ্যে যদি দুই বা ততোধিক ওয়ার্ড দেখতে পাই এবং যদি কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ। আবার যদি অবজেক্টের মধ্যেই গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং সেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে তাহলে সেটা হবে নাউন ক্লজ। তাহলে আমরা নাউন ক্লজের দুইটা অবস্থান জেনে নিলাম। এবারে আমি দেখব তোমাদের যে কিভাবে এই সেন্টেন্সের ভেতরে কমপ্লিমেন্ট আকারে বসে। তো কমপ্লিমেন্ট আকারে কিভাবে বসে আমরা দেখে নিই। যেমন ধরে নাও, আমি যদি এখানে বলি হি ইজ রাতুল, সে রাতুল, তাহলে এই রাতুলটা কে? সে। এই রাতুলটা কে? সে। খেয়াল রাখবে কমপ্লিমেন্ট তখনই হবে যখন ভার্বটাকে অমিট করে সমান চিহ্ন যদি দাও, তাহলে এই দুইটা ব্যক্তি বা দুইটা শব্দ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে দ্বিতীয় যেটা সেটা হবে কমপ্লিমেন্ট, প্রতিরূপ, প্রতিশব্দ। সরি, কমপ্লিমেন্ট, কমপ্লেক্স না, কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু আগে বললাম যে কমপ্লিমেন্ট অলওয়েজ আ নাউন, তাহলে এটা কি হবে? নাউন। কেন নাউন? কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে দেখো, হি ইজ রাতুল মানে কি? সেই রাতুল। তাহলে রাতুল কে? সে। আমি যদি বলতাম হি ইজ ডক্টর, তাহলে কি হতো? হি ইজ আ ডক্টর। তাহলে এই ডক্টর, ডক্টরটা কি? হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে আমার বন্ধুকে? সে। যদি বলতাম রাতুল ইজ মাই ফ্রেন্ড, তাহলে আমার বন্ধুকে? রাতুল। রাতুল আর বন্ধু তো আলাদা না। এই জন্য একই হবে যখন, অর্থাৎ প্রতিচ্ছায়া। বলি কমপ্লিমেন্ট যদি আমি আরও সুন্দরভাবে তোমাদেরকে বলতে চাই, তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ানোর পরে বলো তো তুমি কাকে দেখতে পাবে? অবশ্যই তোমাকে দেখতে পাবে। তাহলে আয়নার সামনে তুমি তোমাকে যে দেখতে পাচ্ছ, ওই তোমার ছবিটা হচ্ছে কমপ্লিমেন্ট আর তুমি হচ্ছ সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। তো এরকম কমপ্লিমেন্ট যেটা থাকবে সেটাই হয়ে যাবে সিঙ্গেল ওয়ার্ড হইলে পরে নাউন। এবারে আমি দেখব যে যদি এটা সিঙ্গেল ওয়ার্ড না হয়, গ্রুপ অফ ওয়ার্ডস হয়। যেমন ধরো আমি এই কথাটা এইভাবে লিখলাম, হি ইজ রাতুলস ব্রাদার। আমি আগে বললাম যে সে রাতুল, আর এখন বলছি যে সে রাতুলের বন্ধু বা রাতুলের ভাই, রাতুলের বাবা, রাতুলের কাকা। তো যাই লিখি না কেন, তাহলে আমরা এইটা, এই যে হি এবং এইটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হওয়ার কারণে এটা কি হচ্ছে? এটা একটা নাউন হয়ে যাচ্ছে। আর নাউনের মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস একাধিক শব্দ রয়েছে, তাই এটা কি হবে? নাউন ফ্রেজ। এবং আরও কারণ হচ্ছে এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই। বুঝতে পেরেছ বন্ধুরা? এবারে দেখি যে কিভাবে কমপ্লিমেন্ট নাউন ক্লজ হয়। তো সেটা যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে একেবারে, তোমরা ইজিলি পারবে। যেমন আমি যদি এইভাবে বলতাম, দ্য ম্যাটার ইজ, ম্যাটারটা কি?
সেই ম্যাটারটাই কিন্তু আমাদের জানা লাগবে। দ্য ম্যাটার ইজ দ্যাট রাতুল গট অথবা অবটেন্ড GPA 5। তাহলে বিষয়টা কি? এই বিষয়টাই হচ্ছে, এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে দ্যাট রাতুল GPA 5 পেয়েছে, এইটাই হচ্ছে মূল বিষয়। তার মানে আমরা ভার্বের পরে পাচ্ছি এবং এই ভার্বের জায়গায় যদি সমান চিহ্ন দিই তাহলে একই জিনিস বোঝাচ্ছে। এই বিষয়টা কি? বিষয়টাই হচ্ছে যে রাতুল GPA 5 পেয়েছে। তাহলে রাতুল GPA 5 পেয়েছে সেইটাই হচ্ছে মূল বিষয়, যেটা হয়তো আমরা আলোচনা করছি, তাই না? তাহলে এই অর্থাৎ উই ডিসকাসড অন দ্যাট রাতুল গট GPA 5। তাহলে এটা কি? এটা এখানে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট মানেই নাউন, প্রথম কথা। এরপরে দেখবো এখানে একটা সাবজেক্ট রয়েছে, এই যে গট বা অবটেন্ড, এটা ফাইনাইট ভার্ব রয়েছে, সুতরাং এটা নাউন ক্লজ। কারণ আমরা বলেছিলাম ক্লজ হতে হলে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কমপ্লিমেন্ট আকারে শিখলাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, যে যদি সেন্টেন্সের প্রিপজিশনের অবজেক্ট আকারে বসে সেটা কিভাবে বসতে পারে। যেমন ধরে নিই যে আমি একটা সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি। আর একটা কথা তোমাদের এখানে স্মরণ করিয়ে রাখি, প্রিপজিশনের পরে যদি কখনো একটা সিঙ্গেল ওয়ার্ডও পাও তোমরা, তাহলে অবশ্যই সেটা একটা নাউন হয়ে যাবে। প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড উইল বি অলওয়েজ আ নাউন। আর যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে তাহলে নাউন ফ্রেজ, যদি সাবজেক্ট অফ ফাইনাইট ভার্ব না থাকে। আর যদি গ্রুপ অফ ওয়ার্ড সাবজেক্ট এবং ভার্ব সহ থাকে তাহলে হবে নাউন ক্লজ। আশা করি বুঝতে পারছো। তো আমরা সেরকম একটা সেন্টেন্স তোমাদেরকে দেখাই। যেমন ধরে নাও আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি যে রাতুল ডিপেন্ডস অন রাসেল। তা আমরা এখন দেখি এই জায়গায় কি প্রিপজিশন রয়েছে, অন, এটা একটা প্রিপজিশন। এখন প্রিপজিশন রাতুল নির্ভর করে কার উপরে? রাসেলের উপর। তো এই প্রিপজিশনের উপরে এটা কি একটা সিঙ্গেল ওয়ার্ড রয়েছে? সিঙ্গেল ওয়ার্ড। আর সিঙ্গেল ওয়ার্ড হইলে পরে সেটা কি হয়ে যাবে? আলটিমেটলি একটা নাউন হয়ে যাবে। বুঝতে পারছো অবশ্যই যে প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এটা নাউন। এবারে যদি আমরা দেখি যে এই জায়গায় এমন যদি না দিই, আমি যদি এইভাবে দিতাম যে রাতুল ডিপেন্ডস অন রাসেলস ফাদার। এখন আর সে রাসেলের উপর নির্ভর করে না, এখন কার উপর নির্ভর করে? রাসেলের বাবার উপরে। তাহলে এই যে রাসেলের বাবার উপর সে নির্ভর করছে, এই প্রিপজিশনের পরে রয়েছে, অবশ্যই প্রিপজিশনের পরে রয়েছে, এবং অবশ্যই এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। আর গ্রুপ অফ ওয়ার্ডস থাকার কারণ এটা কি? এখানে কি গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, তাহলে এখানে মোর দ্যান টু ওয়ার্ডস রয়েছে, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, এই একাধিক শব্দ রয়েছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, সে কারণে এটা কি হয়ে গেল? নাউন ফ্রেজ। আমরা এবারে দেখব যে কিভাবে এই প্রিপজিশনের পরে নাউন ক্লজ বসে। তো এরকম একটা সেন্টেন্স যদি আমি তোমাদেরকে দেখাতে চাই তাহলে কি হবে? যেমন ধরে নাও যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। আমি অর্থই বুঝতে পারি না। কিসের অর্থ? অব। এই দেখো প্রিপজিশন নিয়ে আসলাম, অব। এইবার বলছি হোয়াট রাসেল সেড।
খেয়াল করো, রাসেল যা বলল তার অর্থই আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আমি বুঝতেই পারি না। কি পারি না? দ্য মিনিং, অর্থ। কিসের অর্থ? এই দেখো প্রিপজিশন রয়েছে, এই অর্থটা কিসের? এই যে হোয়াট রাসেল সেড, রাসেল যা বলল, রাসেল যা বললো এখন আমি তো তা বুঝতেই পারছি না। তুমি বা তোমরা কয়েকজন আলাপ করছো, তোর মধ্যে এক বন্ধু তোমাদেরকে একটা কথা বললো, তো বলার পরে তুমি ভাবছো যে বন্ধু কি বলল, তো বন্ধু কি বললো সেটা জানতে হবে। এখন আরেকজন বলছে ও কি বললো আমি তো বুঝতেই পারিনি, ওর কথা আমি সাইফাস কিছুই বুঝতে পারছি না। তো এইটাই হচ্ছে আমরা দেখছি যে প্রিপজিশনের পরে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। তাহলে আমরা বলছি এখানে কি রয়েছে? মোর দ্যান ওয়ান ওয়ার্ডস, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একটার বেশি শব্দ রয়েছে এবং অবশ্যই প্রিপজিশনের পরে রয়েছে ডান পাশে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? নাউন। প্রথম শর্ত হচ্ছে এটা নাউন। দ্বিতীয় শর্ত গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, ভালো কথা। এইবার দেখি রাসেল সাবজেক্ট, এটা সেড ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সহ একটা একগুচ্ছ শব্দ রয়েছে, সুতরাং এটা নাউন ক্লজ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমার কথা। এখন আমরা এই বিষয়টা যদি দেখি যে কি দেখালাম আমরা এখানে, যেটা দেখলাম যে রাসেল ডিপেন্ডস অন রাসেল, তাহলে এখানে প্রিপজিশনের ডান পাশে সিঙ্গেল ওয়ার্ড রয়েছে। সিঙ্গেল ওয়ার্ড থাকার কারণে এই রাসেলটা হয়ে গেল নাউন। ঠিক আছে, আমি এভাবে বলতে পারি যে আই বিলিভ ইন অনেস্টি, আমি সততায় বিশ্বাসী। যদি বলতাম তাহলে ইনটা প্রিপজিশন, তারপরে কি হতো? অনেস্টি, তো অনেস্টি নাউন, তাই না? আমি এরকম অনেক ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি যদি বলি হি গেইন অন অ্যাকাউন্ট অফ হিজ অনেস্টি, অন অ্যাকাউন্ট অফ হিজ ইন্ডাস্ট্রি, কাইন্ডনেস, তাই না? হার্ড ওয়ার্কিং, এই যে পরে যে শব্দগুলো থাকবে এটা নাউন হয়ে যাবে প্রিপজিশনের পরে। তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ড ছিল দুই, একটার বেশি শব্দ ছিল কিন্তু সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব ছিল না, তাই এটা নাউন ফ্রেজ হয়ে গেল। আর এখানে প্রিপজিশনের পরে একগুচ্ছ শব্দ রয়েছে। There are a group of words after a preposition and there are also a subject and a finite verb, so it is called noun clause. আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা 5 নম্বর যেটা দিয়েছিলাম যে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, আমি এর উপরে এরকম 3টা সেন্টেন্স লিখে তোমাদেরকে দেখাই যে কিভাবে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হয়, সেটা আমি দেখাবো। আসলে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হচ্ছে একজনের জায়গায় আর একজন দখল করা না, একই ব্যক্তি কিন্তু দুটো ইনভার্টেড কমার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। অন পজিশন মানে পজিশন, অবস্থান নেবে সেইটা। তো সেটা কি আমরা দেখে নিই। তো আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো দ্য বয়, এই দেখো ইনভার্টেড কমার মধ্যে কি দিলাম? রাসেল, দ্য বয় রাসেল। এই যে রাসেল, এটা কিন্তু দুইটা ইনভার্টেড কমার মাঝখানে রয়েছে এবং এই বয়টাকেই রাসেল বোঝাচ্ছে। রাসেল কে? এই বয়। কি হয়েছে? হ্যাজ গট অথবা অবটেন্ড GPA 5। তাহলে আমরা দেখি এখন এই যে আমরা বলছি এখানে এই যে রাসেলটা কে? এই বয়, অর্থাৎ এই রাসেল এই বয়টাকেই বোঝাচ্ছে এবং দুইটা ইনভার্টেড কমার মাঝখানে রয়েছে। যেমন তুমি যদি বলো, আমি যদি এভাবে বলি যে মিস্টার আইনউদ্দিন দ্য হেডমাস্টার, অথবা দি হেডমাস্টার মিস্টার আইনউদ্দিন, দি হেডমাস্টার, এখানে লিখলাম দি হেডমাস্টার, এখানে লিখলাম দি মিস্টার আইনউদ্দিন ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ আ ম্যান অফ লেটার্স। মিস্টার আইনউদ্দিন একজন পণ্ডিত ব্যক্তি, মিস্টার আইনউদ্দিন একজন অভিজ্ঞ ব্যক্তি, এরকম এক্সপিরিয়েন্স পারসন দিতে পারি, তাই না? ম্যান অফ লেটার্স জ্ঞানী ব্যক্তি দিতে পারি, ম্যান অফ পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি দিতে পারি, এরকম অনেক লিখতে পারি। তো এইটাকে আমরা বলছি যেহেতু সিঙ্গেল ওয়ার্ড তাই এটার নাউন। এবারে যদি আমি তোমাদের এইভাবে বলতাম
যে এই জায়গা এই নামটাই আমি এইভাবে দিচ্ছি, এই জায়গায় কি রাসেল বোঝাচ্ছি। আমি যদি রাসেল লিখি না লিখি আমি এই জায়গায় হি দিয়ে দিই, ধরো প্রোনাউন দিলাম হি, হিটা কে? রাতুলস ব্রাদার। এই দেখো রাতুলস ব্রাদার, এখানে এই যে হিটা কে? রাতুলস ব্রাদার। এই হি আর রাতুলস ব্রাদারের মধ্যে কোনো পার্থক্য নেই, দে আর দ্য টু ওয়ার্ডস আর দ্য সেম পারসন হেয়ার, তাই না? কি আমরা যদি এইভাবে বলি যে তাহলে তাহলে কি হ্যাজ অবটেন্ড জিপিএ 5 না দিয়ে আমি এখন যদি এইভাবে বলি কেম হেয়ার, তাহলে এখানে একটা লোক আসলো বা একজন ব্যক্তি আসলো, তোমরা তখন বলছো এই হু কেম হেয়ার, কে আসলো রে এখানে? তখন আরেকজন বলছে কি হি রাতুলস ব্রাদার। আরে তার চিনছো না, সে হচ্ছে রাতুলের ভাই। তাহলে এই হিটাকে ইন্ডিকেট করছে এবং দুইটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। সুতরাং এটা কি? প্রথম কথা হচ্ছে এটা নাউন, দ্বিতীয় কথা হচ্ছে এটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই। ইফ দ্য ওয়ার্ডস আর আ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব ইজ কল্ড ফ্রেজ। তাহলে এটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, সেই জন্য এটা নাউন ফ্রেজ হয়ে গেল। এবারে যদি আমি এইভাবে তোমাদেরকে বলি যে দ্য নিউজ অথবা দ্য ইনফরমেশন, দ্য নিউজ অথবা যদি আমি বলি ইনফরমেশন, ইনফরমেশন ইনফরমেশন দ্য নিউজ অর ইনফরমেশন, আবার দেখো ইনভার্ট কমা দিলাম, কি সেটা? দ্যাট এখানে কে আসছিল দিছি আমরা রাতুলস ব্রাদার, তো আমরা রাতুলস ব্রাদারকে রাসেল, তাহলে দ্যাট রাসেল অবটেন্ড জিপিএ 5 এটা হতে পারে, অথবা রাসেল কেম হেয়ার। এই দেখো ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, ইনভার্ট কমা শেষ করলাম। দ্য নিউজ দ্যাট রাসেল কেম হেয়ার ইজ ফলস অথবা ইজ ট্রু। তাহলে আমরা কি বলছি এখানে খেয়াল করি, এই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে কি দ্যাট রাসেল কেম হেয়ার। এই দেখো দুইটা ইনভার্টেড কমা এর মাঝখানে, এবং সে কি এইটা আসাটা কি? এটা একটা তথ্য, যে খবর একটু আগে পরিবেশন করা হইলো, সেই তথ্যটা কি? এই যে সেই তথ্য সেটা হচ্ছে ফলস। তাহলে এই তথ্যটা হচ্ছে রাসেল যে এখানে এসেছিল সেই তথ্যটা যেটা আমাদের কাছে পরিবেশন করা হয়েছিল সেইটা ভুল। তাহলে আমরা এখানে কি বলছি যে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকছে প্রথম কথা হচ্ছে সেটা নাউন। এবার দ্বিতীয় শর্ত যেটা, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা একগুচ্ছ শব্দ, আমরা তা থাকলেই কিন্তু ফ্রেজ লিখতে পারছি না। দেখি রাসেল সাবজেক্ট রয়েছে এবং কেম এটা ফাইনাইট ভার্ব। A group of words with a subject and a finite verb is called a clause. সুতরাং এটা ক্লজ, তাহলে কি হলো নাউন ক্লজ। তাহলে আমরা এখন দেখলাম কি নাউন ইন অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ বসতে পারে। তো ডিয়ার লার্নার্স, I hope you have understood well. If you follow my class, you will recover yourself. You will do well in the exam. তো আমি আজকে যেটা করালাম সেটা হচ্ছে যে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ একটা সেন্টেন্সের কোথায় কোথায় অবস্থান করে এবং সেগুলোকে কিভাবে বাছাই করা যায় সেটা আমরা দেখলাম, শনাক্ত করা যায়। আমরা বলছি সিঙ্গেল ওয়ার্ড থাকলে পরে সেটা হয়ে যাবে নাউন, এ গ্রুপ অফ ওয়ার্ডস সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সারা থাকলে সেটা হবে নাউন ফ্রেজ, আর যদি সাবজেক্ট ভার্ব সহ একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আর অবস্থানগুলো আমরা 5টা জায়গা বলেছি, একটা হচ্ছে সাবজেক্ট আকারে, একটা হচ্ছে অবজেক্ট আকারে, একটা কমপ্লিমেন্ট আকারে, একটা প্রিপজিশনাল অবজেক্ট আকারে, আর একটা লাস্ট যেটা বলেছি সেটা এবং যেটা দেখালাম আমি একটু আগে সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আকারে। তো এই পর্যন্তই আজকে, তোমরা সবাই ভালো থাকো। আমার পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।